আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব 90% অঙ্ক করার জন্য শুধু 4টা নিয়ম। আমরা যারা অঙ্ক নিজেরাই অঙ্ক করতে পারি না, স্যারের সাহায্য নিতে হয়, স্যার অঙ্ক বুঝাই দিতে হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন অঙ্ক করতে হয়, তাদের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসে যে 4টা নিয়ম শিখাবো, এই 4টা নিয়ম যদি আপনারা আয়ত্ত করতে পারেন, আশা করা যায় যে আপনারা নিজেরাই অঙ্কগুলি করতে পারবেন, অঙ্কগুলি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা এই যে আজকে যে 4টা নিয়ম দেখতে পাচ্ছি এখানে, সবচাইতে সফল অঙ্ক মানে যে কোনো ধরনের অঙ্ক করতে হলে আপনাকে এই 4টা নিয়মের মধ্যে পড়তে হবে। এই 4টা নিয়মই আমাদের স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা হয়। যে 4টা নিয়ম আমি লিখে রাখছি, এই 4টা নিয়ম যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করা যায় যে 90% অঙ্ক আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। স্টুডেন্টরা সবাই অঙ্ক পারে, সবাই অঙ্ক বুঝে, কিন্তু দেখা যায় যে মাঝখানে থেকে একটা অঙ্ক বেঁচে যায়, মাঝখানে একটা পদে বেড়ে যাচ্ছে। এই মাঝখানের পদটা থেকে বাঁচার জন্য আজকে এই 4টা নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে এখানে 90% অঙ্ক করার জন্য 4টা নিয়ম লিখে রাখছি। প্রথম নাম্বার হচ্ছে সমজাতীয় পদ চিনতে পারা, 2 নাম্বার লিখে রাখছি প্রক্রিয়া চিহ্নের ব্যবহার পারা, ভগ্নাংশের ব্যবহার পারা আর সমাধান অঙ্ক পারা। এই 4টা নিয়ম যদি আমাদের সকলের আয়ত্তে থাকে তাহলে আশা করছি যে আপনারা অঙ্ক করতে আর বেঁধে থাকবেন না ইনশাআল্লাহ। স্যার একটা নিয়ম বলে দিবে, সেই নিয়মে আপনাকে করে যেতে পারবেন। আপনি নিজে একটা অঙ্ক করতে পারতেন, সেই অঙ্কটা চালিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা এই 4টা নিয়ম আমরা নিজেরা ব্যবহার করতে পারি না, কিন্তু আমরা কিন্তু অঙ্ক করতে পারি। আমাদের অঙ্ক করার কোনো সমস্যা নেই। ছোট থেকে দেখেন অঙ্ক করে আসছে, প্রত্যেক ক্লাসে অঙ্ক ছিল, এখন চাকরির সময় এখনো অঙ্ক রয়ে গেছে। তাহলে আপনি কেন অঙ্ক পারছেন না? তাহলে তো নিজে একটা বুঝতে হবে যে অঙ্ক কোনো সমস্যা না। সমস্যা আপনি এলোমেলো ভাবে পড়ছেন, এলোমেলো ভাবে অঙ্ক করা শিখছেন, এই জন্য আপনার সমস্যা। কিন্তু আমি যে গুছিয়ে দিয়েছি যে এই 4টা যদি আপনি ধরে ধরে শিখানো যায় তাহলে ইনশাআল্লাহ আপনি কখনোই আর কোনোদিন অঙ্ক বেঁধে থাকবে না। যত বড় কঠিন অঙ্ক হোক, যত বড় সহজ অঙ্ক হোক, নিজেরাই নিজের অঙ্কগুলি প্র্যাকটিস করতে পারবেন আর নিজের অঙ্কের ভুল নিজে বুঝতে পারবেন। আর নিজের ভুল ধরাটা সবচেয়ে বড় শিক্ষা। আমরা কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, 90% অঙ্ক করার জন্য শুধু 4টা নিয়ম রয়েছে। 1 নাম্বার নিয়মটা হচ্ছে সমজাতীয় পদ চিনতে পারা। এখানে সমজাতীয় পদ, এখানে আমরা লিখেছি এটা কি সমজাতীয় পদ। এটা হচ্ছে সমজাতীয় পদ চেনার একটা 1 নাম্বার রুলস হচ্ছে সমজাতীয় পদ চেনা, তাই তো? এই সমজাতীয় পদ চেনা। 2 নাম্বারটা হচ্ছে প্রক্রিয়া চেনা, মানে যোগ বিয়োগ গুণ ভাগের এগুলো। এখানে আপনি মনে করতেছেন যে যোগ বিয়োগ গুণ ভাগ আমি করতে পারি না, আমাকে এই ক্লাসটা কেন দেওয়া হলো? আপনি আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন না, আমি সেটা বলি নাই, কিন্তু আপনি যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্টুডেন্টদের ভিতরে অধিকাংশ স্টুডেন্টদের এই জায়গায় সমস্যা, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না, ভগ্নাংশের ব্যবহার করতে পারে না, সমাধান করতে পারে না। আমরা ক্লাসটা দেখি সমজাতীয় পদ চিন্তা করতে। আমি লিখছি অঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমজাতীয় পদ চিন্তা। স্টুডেন্টরা কোথায় ভুল করে আমি আপনাদেরকে ক্লাসটা নিচ্ছি, আপনারা নিজেরাই নিজের ভুলটা বুঝতে পারবেন। তো আজকে ক্লাসটা করার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না নিজেদের সম্পর্কে ইনশাআল্লাহ। দেখেন, সমজাতীয় পদের পাওয়ার ও অক্ষর একই হতে হবে। সমজাতীয় পদ যেটা, সেই পদের পাওয়ার মানে উপরে পাওয়ার এবং অক্ষর একই জাতীয়, একই রকমের হতে হবে, একই হতে হবে। পাওয়ার আকারে থাকলে গুণ বুঝাবে। এই যে এখানে লিখছি এক্স স্কয়ার বলতে এক্স গুণন এক্স, এখানে লক্ষণীয় অনেকে কিন্তু গুলাই ফেলায় যে আসলে এখানেও দুইটা এক্স আছে, আবার এখানেও দুইটা এক্স আছে, নিচে লাইনে 2x আর এক্স স্কয়ার বলতে দুইটাকে একই রকম মনে করছে যে এটাও দুইটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, কিন্তু আমি লিখেছি পাওয়ার আকারে থাকলে গুণ বুঝায়, মানে এক্স স্কয়ার বলতে এক্স গুণন এক্স, আর অক্ষরের বাম পাশে সংখ্যা থাকলে যোগ আকারে বুঝায়। দেখেন এখানে 2x বলতে x প্লাস x কে বোঝাচ্ছে, আর এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার বলতে বোঝাচ্ছে x
গুণন x, আর এখানে 2x বলতে বোঝাচ্ছে কোথায় x প্লাস x। এই সংখ্যা এখানেও দুইটা x, এখানেও দুইটা x, কিন্তু এখানকার পার্থক্য হলো কি একটা গুণ আকারে একটা যোগ আকারে। তাহলে কি এই দুটো একই পদ? এই দুটো কি একই পদ, একই জাতীয় পদ? না, কেন না? এই দুটো একই জাতীয় পদ না। আপনি এখানে x এর মান বসান, এখানে x এর মান বসান। x এর মান বসালে আপনি বুঝতে পারবেন বিষয়টা কেন নয়, মানে কেন একই জাতীয় পদ বসান। x এর মান যদি 1 বসান, তাহলে এখানে আসতেছে 1 স্কয়ার করলে একই হয়। এখানে x এর মান 2 বসান, 2 স্কয়ার করলে 4 হয়, 3 স্কয়ার করলে 9 হয়। এখানে বসান, মানটা এখানে দেখেন, x এ স্কয়ার করছে 1 স্কয়ার করলে 1, 1 স্কয়ার 1 স্কয়ার 1, 1 স্কয়ার, এখানে যদি আমি 1 কে যদি আমি স্কয়ার দিই, এখানে 1 স্কয়ার করলে, এখানে 1 স্কয়ার করলে 1 আসে, আর 2 স্কয়ার করলে 4 আসে, 3 স্কয়ার করলে 9 আসে। আর এখানে যদি আমি মানটা এখানে দেখাই যে 2x এর কাছে মান বসাই, x এর মান 1 বসান, তখন আসছে কত 2, আর এখানে 1 বসে আসছিল 1, এখানে 1 বসে আসছে 2, ডিফারেন্স। আবার এখানে যখন 2 বসাবেন তখন 2 দুগুণে 4 হচ্ছে, এখানেও 2 দুগুণে 1টা হচ্ছে। এই দুইটাই 2 শুধু মেলে, অন্য সংখ্যার ক্ষেত্রে কেন মেলে না? দুইটাই 2 এমন একটা সংখ্যা যেখানে গুণ করাও 2 2 গুণ করে 4 হয়, 2 2 যোগ করে 4 হয়। তার মানে 2 এমন কোনো সংখ্যা নেই যে গুণ করলে আর যোগ করলে সমান হয়, 2 ছাড়া। এখানে 2 মান যদি 3 বসাই x এর মান এখানে, তাহলে 3 গুণ 6 হয়, 4 বসান 8 হয়, এখানে যদি 4 বসান 16 হয়। তাহলে এইটা পাওয়ার কি আর পাওয়ার ছাড়া কি সেটা কি বুঝতে পারছেন? সমজাত পদটা কি পাওয়ার, সমজাত পদের পাওয়ার ও অক্ষর একই হতে হবে। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, x এর পাওয়ার 1। উদাহরণ দিচ্ছেন, দেখেন x স্কয়ার ও x একই জাতীয় পদ নয়, কারণ এখানে x এর পাওয়ার বা ঘাত বা সূচক একই জাতীয় নয়। আবার xy প্লাস x স্কয়ার y, এই রাশির পদ দুটিও ভিন্ন হবে। এখানে x আছে, y আছে, এখানে x আছে, y আছে, কিন্তু এখানে x এর পাওয়ার একটা, এখানে x এর পাওয়ার দুইটা, এখানে y এর পাওয়ার একটা, এখানে y এর পাওয়ার একটা। এখানে দেখেন পদ, আমি বলছি যে পদ সমজাতীয় পদ, এই পদে x স্কয়ার নাই, আর এই পদে x স্কয়ার আছে, এখানে x y আর এখানে x স্কয়ার হয়, তাই এই জন্য পদ দুটো হলো ভিন্ন ভিন্ন পদ। কারণ এখানে পাওয়ার অক্ষর একই জাতীয় নয়। আবার x স্কয়ার ও 2x একই জাতীয় পদ নয় যদি এখানে প্রতিটা পদেই দুটো করে x আছে, কারণ পাওয়ার আকারে থাকলে গুণ বোঝায় এবং অক্ষরের বাম পাশে সংখ্যা থাকলে যোগ আকারে বোঝায়, তাই পদ দুটি সমজাতীয় নয়। এবার দেখেন পদ গণনা, আমরা পদ গণনা শিখবো যে একটা রাশিতে কতগুলি পদ আছে। পদ গণনা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু যোগ ও বিয়োগ চিহ্ন যতগুলো পদ সংখ্যা ততগুলো হয়। আমরা গুণ চিহ্ন গুনবো না, আবার ভাগ চিহ্ন গুনবো না, মানে এখানে যোগ চিহ্ন গুনবো আর বিয়োগ চিহ্ন গুনবো। প্রথমে যোগ চিহ্ন উল্লেখ থাকে না, মানে প্রথমে রাশির প্রথমে যোগ চিহ্ন দিতে হয় না, না দিলেও সমস্যা নাই, এই জন্য ওই যোগটা মনে মনে ধরে নিব। প্রথমে যোগ চিহ্ন উল্লেখ থাকে না, তাই প্রথমে একটি যোগ চিহ্ন গুনতে হবে, মানে মনে মনে আপনি গুনিয়ে নেবেন, আর যোগ চিহ্ন গুনবেন আর বিয়োগ চিহ্ন গুনবেন। আমি এখানে বারবার বলছি পদ গণনার জন্য যোগ চিহ্ন গুনবেন আর বিয়োগ চিহ্ন গুনবেন, গুণ ও ভাগ চিহ্ন গুনতে হবে না, গুণ চিহ্ন গুনতে হবে না এবং ভাগ চিহ্ন গুনতে হবে না, শুধু যোগ চিহ্ন গুনবেন আর বিয়োগ চিহ্ন গুনবেন। যতগুলি যোগ চিহ্ন থাকবে বিয়োগ চিহ্ন মিলাবেন, যোগ চিহ্ন গণনা করবেন, যতগুলি থাকবে ততটি পদ সংখ্যা হবে। তো দেখেন উদাহরণ দিয়েছি 5x প্লাস 2y, এখানে দুইটি পদ, এখানে কয়টা পদ? দুইটা পদ। এখানে 5 এর আগে মনে মনে এক প্লাস রয়ে গেছে, একটা প্লাস, আর এখানে 2 এর আগে প্লাস, একটা দুইটা, তাই আমরা বলতে পারি এখানে দুইটা পদ। দেখেন -4x প্লাস 3y, এখানে দুটি পদ রয়েছে, একটা দুইটা, এবং 6 গুণন x প্লাস 5 গুণন y মাইনাস 4 ভাগ 2, এখানে তিনটি পদ রয়েছে। এখানে দেখেন এখানে কিন্তু গুণ গুনলে কত হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা হয়, মানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন যদি আমরা গুনি
তাহলে দেখা যায় 6টা পদ হয়। আসলে দেখেন আমরা বলছিলাম যে ভাগ চিহ্ন গোনা যাবে না, গুণ চিহ্ন গোনা যাবে না। তাহলে আমরা যোগ চিহ্ন গুনবো আর বিয়োগ চিহ্ন গুনবো। এখান থেকে 6 এর আগে একটা প্লাস রয়েছে মনে মনে, তাহলে একটা এখান থেকে এটুক পর্যন্ত একটা পদ, এখান থেকে এটুক একটা পদ, আর 5 এর এখানে একটা, দুইটা, 4 এর আগে একটা, তিনটা। তো এখানে তিনটা পদ রয়েছে, শুধু যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন গুলো গণনা করা হয়েছে। আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, প্রথম নাম্বারটা সমজাতীয় পদ। আমরা সমজাতীয় পদ থেকে যে জিনিসটা শিখতে পারছি যে সমজাতীয় পদ একই অক্ষর হতে হবে এবং একই পাওয়ার হতে হবে। এখানে একই অক্ষর হতে হবে এবং একই পাওয়ার হতে হবে। আর এখানে হচ্ছে পাওয়ার আকারে থাকলে গুণ বুঝতে হবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি মনে হয় ভাবছেন যে আমি তো চাকরি পরীক্ষা দিতে আসছি, চাকরির অঙ্ক শিখতে আসছি, তাহলে আমাকে কেন 36 অঙ্ক শিখাচ্ছে? আসলে আপনার এখানেই সমস্যা, না পারার জন্য আপনার এখানেই সমস্যা, দূরে কোথাও সমস্যা নাই, বড় বড় কঠিন অঙ্কের সমস্যা নেই। সমস্যা এই 4টা জায়গাতেই সমস্যা থাকে। আমি আপনাকে বারবার বলছি, এই 4টা জায়গাতে সমস্যা রয়ে গিয়েছে। দেখেন 2 নাম্বারটা লিখেছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নের ব্যবহার বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জাতীয় এগুলো ব্যবহার করা খুব সহজ, কিন্তু আসলেই খুব সহজ, কিন্তু বাস্তবতা হলো এগুলি পারেন না। যদি পারতেন তাহলে করতে পারতেন। আমার বুঝতে হচ্ছে শিক্ষার্থীদের বেশিরভাগ সময় এগুলো এখানে সমস্যায় ভুল করে। তো চিহ্নের যে হিসাব পাতি রয়েছে, চিহ্নগুলি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, চিহ্নের হিসাব করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে চিহ্নের হিসাবটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন একই জাতীয় চিহ্ন কি করতে হবে, যোগ করতে হবে। প্লাস প্লাসের প্লাস, মাইনাস মাইনাসের প্লাস, প্লাস মাইনাসের মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এই যে জাতীয়গুলি আপনারা জানেন, সহজে মনে রাখেন। একই জাতীয় চিহ্ন যখন পাবেন, একই জাতীয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, আপনি যখন একই জাতীয় পদ পাচ্ছেন, এখানে দেখেন একই জাতীয়, একই রকমের দেখতে দেখা যায়, তাই না? এখানে একই জাতীয়, এখানে একই জাতীয়, একই জাতীয়, তাহলে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন একই জাতীয়, এখানে একই জাতীয় হলে আপনার প্লাস হয়, মানে আপনার শক্তিটা বেড়ে যায়। আপনি যখন কোথাও ঝামেলা করেন তখন দেখা যাচ্ছে যে আপনার একই এলাকার লোক কিংবা আপনার ভাই, হ্যাঁ, আসে আপনার বন্ধু, যখন আপনার পাশে থাকে তখন একই জাত হয়, তাহলে আপনার শক্তিটা বেড়ে যায়। তার মানে আপনি প্লাস হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে নাকি, প্লাস হয়। আর যখন ভিন্ন জাত হয়, আপনি যার সাথে ঝামেলা করছেন, আপনি আর আপনি ঝামেলা করেন, আপনি আর আপনি ঝামেলা করেন, আপনি শক্তি বাড়ছে না কমছে? এখানে এখানে একই জাত, বুঝলেন, একই জাতের লোকের সাথে তো ঝামেলা হওয়ার কথা না। তো ঝামেলা লাগে কোথায়, আমাদের ভিন্ন জাতের সাথে। এখানে এখানে একই জাত রয়ে গেছে, একই জাত, আপনি ভিন্ন জাতি হলে মাইনাস হয়ে যাবে, কারণ আপনার সাথে তার সম্পর্ক মিল নেই। আর আপনি যখন দেখছেন যে আপনার মতোই, তাহলে আপনার ফ্রেন্ড, কোনো জঙ্গলে ঘুরতে যান, তখন কি করেন, একই রকম হলে শক্তি বাড়ে, সামর্থ্য বাড়ে, সাহস বাড়ে। এই জিনিসটা মাথায় রাখবেন যে একই জাত মানে আপনার শক্তি বেড়ে গেছে, বাড়াবাড়ি আসছে একই। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এখানে এই কথাটা বলতেছি যে চিহ্নটাই গুরুত্বপূর্ণ। যে একই রকম চিহ্ন যখন পাবেন, আপনি যেখানে পাবেন একই রকম হলে সেটা আপনি প্লাস করে দেবেন, আর যদি ভিন্ন রকম হয় তাহলে আপনি মাইনাস করে দেবেন। এটা সিম্পল একটা হিসাব। আসলে এই জায়গাতে আমার ভুল হয়। একটা জিনিস বলছেন, আপনার যখন একই রকমের হয় তখন আপনার শক্তিটা বেড়ে যায়, প্লাস হয়, আর ভিন্ন হলেই মাইনাস। এটা আপনি দাগায় রাখতে পারেন এখানে একটু মনে দিয়ে। এই যে এইগুলি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি মনে করছেন যে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা সহজ। আর কিন্তু দেখেন যে এখানে এই ছোট ছোট কাজগুলি আপনি করতে পারছেন, যে এই যে ছোট ছোট এখানকার একই জাতীয় চিহ্ন, এইটুকুর ভিতরে আপনার সমস্যা, এই এই জায়গায় সমস্যা, এই জায়গাতে আপনার সমস্যা রয়েছে। তাহলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, বুঝতে পারবেন। দেখেন যখন আপনি গুণ করবেন, গুণ ও ভাগ একই চিহ্ন হলে উত্তরে যোগ চিহ্ন বসাতে হবে। গুণ অঙ্ক করতেছেন কিংবা ভাগ অঙ্ক করতেছেন, গুণ অঙ্ক করছেন কিংবা ভাগ অঙ্ক করছেন, এখানে উদাহরণটা দেয়নি আমি, সাধারণভাবে বুঝুন, যখন গুণ অঙ্ক করতেছেন কিংবা ভাগ অঙ্ক করতেছেন,
তখন উত্তরে কি বসাবেন? উত্তরে কি বসাবেন? আপনি কিন্তু 5 গুণন 5, 5 5 25 হয়, এটা কিন্তু আপনার সমস্যা না। 5 গুণন 5 দিলে যে 25 হয়, এখানে আপনার সমস্যা নাই। সমস্যাটা চিহ্নে, যে আপনি 5 5 25 দিবেন। এখানে এখানে দেখেন যে মাইনাস, এখানে যদি আমি এখানে দিলাম মাইনাস 5 দিলাম, মাইনাস 5 5 যদি আপনি দিতে বলেন, তাহলে কি দিবেন? 5 গুণন 5 দিচ্ছেন, 25 লিখছেন কেন? 25 প্লাস 25 লিখবেন কিনা মাইনাস 25 লিখবেন? এখানে একটা সমস্যা আছে না? 5 বাচা 25 হয়, এটা সবাই জানে, কিন্তু চিহ্নের সমস্যা। এখন মাইনাস 5 আর প্লাস গুণ দিলে কত হয়? মাইনাস প্লাস 5 প্লাস 5 গুণ দিলে প্লাস 5। এখানেই সমস্যা। একটা চিহ্ন যখন দেখেন, গুণ ভাগ যখন করবেন, মাইনাস 5 কে যখন মাইনাস 5 দিয়ে ভাগ দিবেন, তখন কত হবে? 1 তো হবে। আপনি জানেন যে 5 5 কাটে গেলে 1 হয়, এটা আপনার সমস্যা নয়। কিন্তু আপনি উত্তরে কি বসাবেন? এই দেখেন, উত্তরে বসাবেন গুণ ভাগ করার সময় যদি চিহ্ন একই রকম হয়, তাহলে উত্তরে উত্তরে প্লাস চিহ্ন বসাবেন। আর গুণ ভাগ করার সময় যদি ভিন্ন চিহ্ন হয়, উত্তরে মাইনাস চিহ্ন বসাবেন। আর যোগ বিয়োগ করার ক্ষেত্রে এটা এটা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এখানে এইগুলি, এই চিহ্নের হিসাবটাই আছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, এটাই সবথেকে কষ্টের। এখানে মনে রাখাই সবচেয়ে জটিল, এখানে মনে রাখা সবচেয়ে কষ্টের। মনে থাকে না, যারা প্র্যাকটিস করে না তারা মনে থাকে না, প্লাসের জায়গায় মাইনাস যায়, মাইনাসের জায়গায় প্লাস যায়, পরে পরবর্তী রাশি তারা করতে পারে না, অঙ্ক মেলে না, তারা বলে যে স্যার এরকম রাশিটা এমন হলে মনে হয় ভালো হতো, বলে না। দেখেন, যোগ বিয়োগ যখন থাকবে, যোগ বিয়োগ যখন করবেন, তখন একই জাতীয় যখন চিহ্ন হবে, তখন আপনাকে যোগ করতে হবে। আর ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হবে। একই জাতীয় চিহ্ন হলে তো আপনি যোগ করবেন ঠিকই, কিন্তু উত্তরে কোন চিহ্নটা দেখেন। ধরেন যে -12 আর -12, তাহলে কত? -12 -12 কত হয়? -12 -12 কত হয়? -12 -12, এখানে -12 সাথে -12, এখানে কি বসাবে? 12 12 দিলে তো 24 হয়, মানে 12 যোগ 12, 12 যোগ 12 দিলে আপনাকে বলতেই হয় না, আপনি ঠাস করে 24 লিখে দিচ্ছেন। মানে 12 প্লাস 12, 24 আপনি লিখছেন। কিন্তু কথাটা হলো যে -12 -12 কত লিখবে? 24। তাহলে ওই প্লাস করে যদি 24 হয়, এই মাইনাস করে 24 হয়, তাহলে আপনি বুঝতেছেন কি? উত্তরে বসাবে, উত্তরেরটা সমস্যা। মানে উত্তরে এই সময় বড় সংখ্যার চিহ্নটা উত্তরে বসাবে। কারণ 12 মাইনাস 12 মাইনাস 12 12 তো সমান, তাহলে উত্তরে বসাবেন কত? মাইনাস 12 12 12 মাইনাস 12 মাইনাস 12, তাহলে একই জাতীয় চিহ্ন, তাহলে প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 24 হবে, তাহলে মাইনাস 24 হবে। এবার দেখেন, যদি বলতাম -12 প্লাস 10, তাহলে কত বসাবেন? কনফিউজ, ভিন্ন চিহ্ন দেখেন, -12 12 মাইনাস আর প্লাস 10 চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বড়টার আগে যে চিহ্ন সেটা বসাবেন, বড়টার আগে চিহ্ন, 12 এর আগে মাইনাস, মাইনাস চিহ্ন উত্তরে বসায় নেন, আগে মাইনাস চিহ্ন উত্তরে বসায় নেন। আমি এগুলি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, আমি জাস্ট আজকে বলতেছি যে জাস্ট নিয়মগুলি আপনাকে জানাই দিচ্ছি, আপনারা এই নিয়মগুলি আয়ত্ত করবেন। পরবর্তীতে আমি এগুলি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এখানে আমি শুধু জাস্ট নিয়মটাই বোঝাচ্ছি যে যোগ চিহ্ন হলে একটু আপনি মুখস্থ করবেন, টানা মুখস্থ, এখানে স্ক্যান শট দিয়ে রাখতে পারেন, বিশেষ শট দিয়ে আপনি মুখস্থ করতে পারেন। একই জাতীয় চিহ্ন যোগ হবে, ভিন্ন জাতীয় চিহ্ন বিয়োগ হবে। গুণ ভাগের ক্ষেত্রে একই জাতীয় হলে যোগ চিহ্ন উত্তরে বসাবেন, আর ভিন্ন চিহ্ন হলে বিয়োগ চিহ্ন উত্তরে বসাবেন। আর যোগ করার ক্ষেত্রে একই জাতীয় চিহ্ন হলে যোগ করবেন, বড়টার চিহ্ন উত্তরে বসাবেন। ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করবেন, বিয়োগ ক্ষেত্রে বিয়োগ করবেন, উত্তরে বড়টার সংখ্যা বসাবেন, বড়টার চিহ্ন বসাবেন, বড়টার চিহ্ন বসাবেন। এখানে কিন্তু যোগ বিয়োগে বড়টা, এখানে বারবার বলছি, যোগ বিয়োগ করার ক্ষেত্রে বড়টার চিহ্ন উত্তরে বসাবেন, বড়টার চিহ্ন উত্তরে বসাবেন, বড়টার চিহ্ন উত্তরে বসাবেন। ওকে, দেখেন যোগ বিয়োগ ও গুণ ভাগ করে একই জাতীয় পদ ছাড়া জীবনেও যোগ বিয়োগ করা যায় না, জীবনে যোগ বিয়োগ করা যায়নি, জীবনে যোগ বিয়োগ করা যাবেও না, এটা মুখস্থ করেন। একই জাতীয় পদ ছাড়া, একই জাতীয় পদ ছাড়া যোগ বিয়োগ হয় না, যোগ বিয়োগ হয়নি, যোগ বিয়োগ হবেও না,
হওয়ার সম্ভাবনাও নাই। তাই আমরা এককেও ভিন্ন পদগুলি যোগ বিয়োগ করব না। এইটা মুখস্থ করে, একই জাতীয় পদ ছাড়া জীবনেও যোগ বিয়োগ হয়নি, হয় না, হবে। একই জাতীয় পদ ছাড়া যোগ বিয়োগ হয়নি, হয় না, হবেও না। তখন কি করবেন? পদ না পাওয়া গেলে, সমজাতীয় পদ না পাওয়া গেলে পরের লাইনেই চিহ্ন সহ, যার যে চিহ্ন টেলের চিহ্ন থাকে টেলের চিহ্ন বসাবে, মাইনাস চিহ্ন থাকে মাইনাস চিহ্ন হুবহু বসাবে। চিহ্ন সহ পদগুলো ইচ্ছা মতো এলোমেলো বসানো যায়, মানে চিহ্ন নিয়ে আপনি প্রথম পদ দ্বিতীয় পদে বসাতে পারবেন, দ্বিতীয় পদ তৃতীয় পদে বসাতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনাদের মনে যে সমস্যাগুলি, সেই সমস্যার সমাধান আজকের ক্লাসটা করলেন, ইনশাআল্লাহ মনের সমস্যাটা সমাধান করতে পারবেন। এখানে দেখেন, এটা কিন্তু মুখস্থ করবেন। একই জাতীয় পদ ছাড়া যোগ বিয়োগ হয় না, যোগ বিয়োগ হয়নি, হবেও না, কোনোদিন হওয়ার সম্ভাবনাও নাই, কোনোদিন হওয়ার সম্ভাবনাও নাই। আপনি এখানে মনে করে মুখস্থ করেন, এইটা মুখস্থ করবেন যে একই জাতীয় পদ ছাড়া জীবনে যোগ বিয়োগ হয়নি, হয় না, হবেও না। জীবনে হয়নি, হয় না, হবেও না। তার পদগুলি এলোমেলো ঘোরানো যায়। দেখেন চিহ্ন এখানে +5, এখানে +5 রয়েছে, 5x প্লাস এর প্লাস প্রথমটা দিলেও বললেও হয়, না বললেও হয়। 5x প্লাস c মাইনাস b, এটা আপনি ঘুরিয়ে লিখতে পারেন। কিভাবে লিখছেন? c সিতে ছিল, সি ছিল এখানে দ্বিতীয় পদে ছিল, এখন প্রথম পদে লিখছে। 5x প্রথম পদে ছিল, দ্বিতীয় পদে লিখছে, তাই তো? আর এখানে এখানে দেখেন মাইনাস বি, মাইনাস বি ছিল, মাইনাস বি লিখছে, মাইনাস বি ছিল, মাইনাস বি লিখছে। কিন্তু এখানে দেখেন এ মাইনাস এ কোথা থেকে নিয়ে আসলেন? মানে এ মাইনাস এ, এইটুকু। এখানে দেখেন আপনারা কিন্তু মাথা ঘুরে যেতে পারে যে এখানে রয়েছে এই পদগুলি রয়েছে, তাই না? এই পদ 5x প্লাস সি মাইনাস বি এ, এটাকে আমি কেন এরকম করে লিখলাম? এখানে এইটুকুন আর সমান আমি এইটুকুন লিখেছি, এই এ মাইনাস এ করতে গেলে এ মাইনাস আমি কোথেকে নিয়ে আসলাম? এ মাইনাস এ কোথেকে নিয়ে আসছে? আমি যেটা এ ইনপুট করছি সেই এটা আউটপুট করে দিচ্ছি, বের করে দিচ্ছি। এ প্লাস করছি, এ মাইনাস করছি, তার মানে রাশিতে কোনো সমস্যা হয়নি। রাশির মান ঠিক আছে, রাশির মান কি আছে? রাশির মান এখানে ঠিক হয়ে গেছে। এখানে দেখেন রাশিতে কোনো সমস্যা হয়নি। যখন এখানে দেখেন রাশিতে এখানে এইটুকুন সমান, যখন আমরা এইটুকুন লিখছি সব ঠিকই রয়েছে, সব ঠিক আছে। এখানে দেখেন সবকিছু ঠিক আছে, এই জায়গাতে সবই ঠিক আছে। আমি প্লাস করছি, মাইনাস করছি, তাহলে রাশির মানে কোনো পরিবর্তন হয়েছে কি? হয়নি। তারপরে এগুলো লিখতে পারবো। পরে দেখেন একই জাতীয় পদ যোগ করে বা বিয়োগ করে সংখ্যা অক্ষরের বাম পাশে বসাতে হয়। মানে একই জাতীয় পদ যখন আপনি যোগ করবেন কিংবা বিয়োগ করবেন তখন সংখ্যাটা বসাবেন বাম পাশে। যেমন 2a প্লাস 3a মাইনাস a, দেখেন 2 প্লাস ছিল, এখানে 3 প্লাস ছিল, একই জাতীয় চিহ্ন কি হয়? যোগ হয়। তাহলে যোগ করেন বড়টার আগে যে চিহ্ন, 3 এর আগে বড় চিহ্ন, 3 এর আগে বড় চিহ্ন, তাহলে 5 আগে প্লাস বসাই নিন, আর 3 আর 2 5 মাইনাসে ছিল। তো এখানে আপনি আবার দেখেন এটার ক্ষেত্রে আসলে এই জায়গা মনে করেন যে 5a মাইনাস a, এখানে বড়টার আগে যে সেই চিহ্ন বসান, তারপরে 5টা থেকে একটা বাদ দেন, 4টা, 4a লিখবেন। আপনি a4 লিখতে পারছেন না, A4 লেখা যাবে না। A4 কে লেখা যাবে? এটা এখানে 4A লিখবেন না কি A4 লিখবেন? এটা লিখবেন নাকি এটা লিখবেন? দেখছেন এটা লিখছেন না কোনটা লিখছেন? A4 লেখা যাবে? যাবে না। A4 লেখা যাবে না। আপনি লিখবেন কি? 4A, 4A সংখ্যাটা আগে লিখবেন। সংখ্যাটা কি লিখবেন? এখানে এই জায়গাতে লেখা যাবে না, এটা লিখতে হবে, তাই তো? এটুকুন সময় এটুকুন লেখা যায়, 4A লিখবেন। তারপরে গুণের সময় একই অক্ষরের পাওয়ার
বা ঘাত সূচক যাই বলেন তবে একই কথা, যোগ করে পাওয়ার ঘাত আকারে অক্ষরের উপরে ডান পাশে লিখতে হবে। এই অক্ষরগুলো যখন লিখবেন তখন ওই পাওয়ার সংখ্যাটা হচ্ছে উপরের দিকে ডান পাশে লিখতে হবে। দেখেন এক্স প্লাস এক্স গুণন এক্স স্কোয়ার গুণন এক্স কিউ ওয়াই ইকুয়াল লিখতে পারেন কি এক্স তিনটা ছিল একটা নিয়েছে আর পাওয়ার গুলো যোগ করছে, ওয়াই একটা ছিল একটা রাখছে, 3 2 5 আর 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই। দেখেন এগুলি কিন্তু আপনারা সবাই জানেন, এগুলি সবাই জানেন পারেন বুঝে, কিন্তু তারপরেও দেখেন যে এই ক্লাসটাতেই সমস্যা হয়ে যায়, বারবার এখানেই সমস্যা কিন্তু হয়, কনফিউজ লাগে। এখানে কিন্তু অনেক পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় এখানে অনেকগুলি আসে, কিছুর কোনটা উত্তর হবে, যেটা ভাবছেন সেটা এখানেই ভাববেন, আপনি সমস্যাটা এখানেই রয়ে গেছে। আচ্ছা, ভাগের সময় একই অক্ষরে পাওয়ার বা ঘাত বিয়োগ করে পাওয়ার আকারে ডান পাশে লিখতে হবে। ভাগ যদি থাকে এখানে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কয়ার, এটা লিখছি কিভাবে, এক্স লিখছি পাওয়ার লিখছি এই যে ভাগ 4, ভাগ মানে বিয়োগ, এটা করে এক্স বিয়োগ করতে হবে। সূচক যত ভিত্তি ততবার গুণ করতে হবে, সূচক যত ভিত্তি ততবার কি করতে হবে, গুণ করতে হবে। এখানে দেখেন এই 8 এর সূচক হচ্ছে 3, অনেকে কিন্তু গুণ করে 3 8 24, এখানে অনেকে গুণ করে কিভাবে 3 8 24, 8 এক 3 বার 3 দিয়ে গুণ করে 8 এক 3 দিয়ে গুণ করবেন, এটা এখানে এই 8 এক 8 এ 8 কিউব, 8 কিউব কে আপনি 3 দিয়ে 8 এক 3 দিয়ে গুণ করবেন, নাকি আপনি এই 8 এক হচ্ছে আপনি কি করবেন এই 8 এ 3 দিয়ে গুণ করবেন না 8 এ 3 বার গুণ করবেন। এখানে দেখেন সূচক যত হবে, সূচক যত হবে ভিত্তি তত বার গুণ হবে, তত দিয়ে গুণ হবে, সূচক যত ভিত্তি তত বার গুণ, তত দিয়ে গুণ হবে, কথা কিন্তু ভালো করে বুঝবেন। এখানে এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা 5 স্কয়ার কত হয়, 5 স্কয়ার কত হয়, 5 স্কয়ার 25 হয় নাকি 5 দুগুণে 10 হয়। এখানে 3 8 24 বসাবেন না 8 8 গুণ করবেন, 8 8 64, 8 64 112, 8 64 512, 512 এটা করবেন, নাকি 3 8 24 বসাবেন, কোনটা বসাবেন। এখানে আমার কথা শুনেন, সূচক যত ভিত্তি তত বার গুণ, আবার করেন সূচক যত ভিত্তি তত বার গুণ, এখানে মুখস্থ করেন, এখানে সবকিছুই মুখস্থ, এখানে যা লিখেছি আজকে সবই মুখস্থ করবেন ধীরে ধীরে। এখানে দেখেন এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ হচ্ছে ভিত্তি, এক্স হচ্ছে ঘাত, সবাই জানেন, তারপরে শিখেন, জানা বিষয় শিখতে হয়, এখানে জানা বিষয় শিখতে হয়, আপনি জানেন তারপরে শেখার বিষয় রয়েছে, আপনি জানাটা ভালো হয়েছে, আপনি যদি জানেন তাহলে আবার শেখেন, তাহলে জানাটা ভালো হয়ে যাবে, আর যদি না জানেন তাহলে তো শিখবেন। তারপরে দেখেন 3 নাম্বার লেখছিলাম ভগ্নাংশের ব্যবহার। প্রথমে দেখেন এই দুইটা, প্রথম দুইটাই সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটাই গুরুত্বের বাইরে নাই। ভগ্নাংশে দেখেন কোনো কিছু কোনো পদ আকারে প্রকাশ করলেই সেটা ভগ্নাংশ হয়ে যায়। ভগ্নাংশে দেখেন ভগ্নাংশ সমান লব বাই হর, ভগ্নাংশ সমান কত, লব বাই হর, লব বাই হর একটা বুঝুন সবগুলি, কিন্তু তারপরে পারেন না। প্রকৃত ভগ্নাংশের হর বড় হয়, প্রকৃত ভগ্নাংশের হর বড় হয়, নিচেরটা বড় হয়, আর অপ্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় নাকি লব বড় হয়, উল্টা, হর ছোট হয় লব বড় হয়, উপরটা অপরকৃত, অপরিচিত মানে প্রকৃত মানে সে আসলেই ভগ্নাংশ হবে। দেখেন 4 এ 5 দিয়ে ভাগ দেয় দশমিক আসবে, তার মানে ভগ্নাংশ ভাঙা অংশ। আর এখানে দেখেন অপরকৃত ভগ্নাংশটা কি, অপরকৃত ভগ্নাংশের আসলে প্রকৃততে সে ভগ্নাংশ না, কারণ এখানে 5 এক যদি আমরা 4 দিয়ে ভাগ দিই 1 আসবে, আসবে না, 5 এক যদি 1 4 দিয়ে ভাগ দেন তাহলে দেখেন 1 আসবে, তারপরে দশমিক আসবে, 1 আসবে তারপরে কত আসবে, দশমিক আসবে, তার মানে এটা প্রকৃতিতে ভগ্নাংশ আর এটা প্রকৃতিতে ভগ্নাংশ নয়, এটা প্রকৃতিতে ভগ্নাংশ মানে দশমিক আছে এখানে, জন্মগত ভাবেই সেটা মানে প্রাকৃতিক ভাবেই সে দশমিক নিয়ে আছে, আর এখানে প্রাকৃতিক ভাবে সে দশমিক নিয়ে নাই, কারণ এটা প্রকৃতি, তখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ আর এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো। এখানে মিশ্র ভগ্নাংশটা কি, পূর্ণ ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ করে দেবেন। মিশ্র ভগ্নাংশকে বানানোর নিয়মটা হচ্ছে এগুলো আপনারা জানেন, তারপরে লিখছি পূর্ণ সংখ্যা গুণন হর প্লাস লব বাই হর, এটাকে যদি আমরা বানাই তাহলে এখানে 2 3 5 গুণে 10 আর 2 12 আর 5, অথবা এরকম যোগ করে করতে পারেন, আপনি যদি দেখে নেবেন যোগ করে আপনারা পারেন। দেখছেন এখানে
পূর্ণ সংখ্যা গুণন হর, পূর্ণ সংখ্যা গুণন হর দিচ্ছি। দেখেন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 2, হর হচ্ছে 5, পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব। লব মানে এই উপরের দিক, এই 2 না কিন্তু উপরের দিক, লবের দিক, এই 2 তো পূর্ণ সংখ্যা। অথবা দেখেন 2 যোগ, এখানে এখন ভগ্নাংশ এসেছে না, ভগ্নাংশ লসাগু করে 5 লসাগু, এমনি প্রত্যেকটা ভাগে ভাগে করা, 2 5 গুণন করো হর। সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ মানে সমান কত? সমতুল ভগ্নাংশটা কি? ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন অথবা গুণ করতে পারেন। সমতুল ভগ্নাংশটা সমতুল, কিন্তু দেখতে খালি কিন্তু একই মান। 4/5 ভাগ করলে যা হয় 8/10 দিয়ে ভাগ করলে একই অবস্থায় হয়। আমি 4 এক 2 গুণ করেছি, 5 কে 2 দিয়ে গুণছি, তো শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে দিলেই সমতুল ভগ্নাংশ হয়। বিপরীত ভগ্নাংশ হরকে লব বানাবেন, লবকে হর বানাবেন। বিপরীত ভগ্নাংশ লবকে হর বানাবেন, এখানে লব কত 6, হরে চলে দেবেন, এখানে হর কত 8, 6 বানাই দিবেন বিপরীত ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশের তুলনা এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, ওই কারণে চাকরি পরীক্ষা দেখছি অনেক এমসিকিউতে আসে, অনেক পরীক্ষাতে আসছে এই ভগ্নাংশের তুলনাটা পরীক্ষাতে আসে। নিচের কোনটি বড়, নিচের কোনটি ছোট, 4টা ভগ্নাংশ দেয়, নিচের কোন ভগ্নাংশটি ছোট, নিচের কোন ভগ্নাংশটি বড়, এরকম অনেক পরীক্ষা আপনারা দেখছেন, অনেক চাকরি পরীক্ষা আসছে। দেখেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারা এই ক্লাসটা হচ্ছে মনোযোগ দেখবেন, যে বেসিক ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য ক্লাসগুলো আপনি সহজেই করতে পারবেন। দেখেন যে কোনো দুটো ভগ্নাংশের হর যদি সমান হয়, হর সমান রয়েছে লব বড়, মানে যে ভগ্নাংশের হর সমান লব বড়, সেই লব বড়টা বড় হবে। দেখেন এখানে হর 4, এখানে হর 4, লব 8, লব 10, কোনটা বড় হবে? এটা বড় হবে, দ্বিতীয়টা বড় হবে। ওকে, ডান। কোন ভগ্নাংশের লব সমান, দেখেন লব সমান, কিন্তু যার হর বড় সেটা ছোট হবে, মানে হর যত বাড়ে মান তত কমে, হর বাড়লে কি হয়? কমে যায়, হর বাড়াইলে মান কমে, বুঝতে পারলেন? হর বড় হলে মান কমে যায়। একই লব, একই সংখ্যাকে আগে 8 বার ভাগ দিচ্ছেন, আর একই সংখ্যাকে তো 10 বার ভাগ দিচ্ছেন, মানে একটা টুকরাকে 10 বার ভাগ দিচ্ছেন, বড় না ছোট হবে? বড়। হর মানে আপনার ভাগই সংখ্যা, কয়টা ভাগে ভাগ করতে, যা একই। এখানে দেখেন মুখস্থ করে রাখবেন এগুলো, লব সমান হর বড় যেটা সেটা ছোট হয়, আর হর সমান লব বড় যেটা সেটা বুঝতে দেবেন। ওকে, তারপরে দেখেন প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হরের গুণ করলে যেটির গুণফল বড় হবে সেই ভগ্নাংশটিই বড় হবে। দেখেন প্রথম ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের লব উপরেরটা সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর মানে দ্বিতীয় ভগ্নাংশের নিচেরটা, এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে মানে দ্বিতীয় ভগ্নাংশের উপরটার সাথে প্রথম ভগ্নাংশের হর মানে দ্বিতীয় ভগ্নাংশের নিচেরটার গুণ করার পরে যদি বড় হয় সেটা বড় হবে, অর্থাৎ লবের জোড়া গুণফলটি বড় হলে কেবল সেই ভগ্নাংশটি বড় হবে, লবের জোড়া বড় হতে হবে। কারণ দুটি ভগ্নাংশকে 8 গুণ করলে আমরা লবই পাই, দুটো ভগ্নাংশ যদি আমরা আড়াআড়ি গুণ দিই তখন কি হয়? লব পাই না। হর কিন্তু তখন থাকে না, হর মনে মনে 1 থাকে। দুটো ভগ্নাংশকে যখন আমরা গুণ করি, দুটো ভগ্নাংশকে যখন আমরা আড়াআড়ি গুণ করি তখন হচ্ছে আমরা লব পাই। এর আমরা উদাহরণ দিচ্ছি, সহজে বুঝতে পারবেন, সহজেই বুঝতে পারবেন কি করলে আমরা পাই। লব কিন্তুই পাই, যে কোনো সংখ্যা কিন্তু লবই থাকে, হর থাকে না। পৃথিবীতে যে আমরা যতগুলি মূলদ সংখ্যা রয়ে গেছে সকল মূলদ সংখ্যাই একটা ভগ্নাংশ মানে, তাই না? তো এখানে দেখেন যেমন 8/5, 10/4 কোনটা বড়? এখানে কোনটা বড় বলেন, কোনটা বড়? দেখে এখানে দেখেন এরকম প্রথম ভগ্নাংশের লব 8 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, 24, 4 সরি এখানে ভুল লেখা আছে, 32 না, 4 8 32 হয়, এখানে 4 8 32 হবে, ঠিক আছে? এখানে 4 8 24 হয় না, 4 8 32 হয়। তারপরে এখানে দেখেন কোথায় এটাতে 50, 550, তাহলে লব কোনটা বড় আছে? এখানে 32, 24 না 32, এখানে 32, এখানে কত হবে? 32 হবে, এখানে কত হবে?
32 হবে। 4 24 হয় না, 4 কত হয়? 32 হয়। যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের লবের জোড়া গুণফলটি এত গুণফলটি বড়, তা প্রথম ভগ্নাংশের লবের জোড়া গুণফলটি এখানে 32টি ছোট, সেহেতু দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশটি বড়, দ্বিতীয় ভগ্নাংশের বড়। এখানে লক্ষণীয় যে প্রথম ভগ্নাংশের হরের দিকের গুণটি বড়, প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরের দিকের গুণটি, প্রথম ভগ্নাংশের হরের দিকের গুণটি বড়। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, এই 5 থেকে 50 হয়ে গেছে না বড়, তবুও প্রথম ভগ্নাংশটি ছোট হবে, কারণ আমরা জানি লবের দিকের গুণফলটি নিতে হবে, লবের দিকের গুণফল, অর্থাৎ লবের জোড়া গুণফলটি বড় হলে কেবল ভগ্নাংশটি কি হবে? বড় হবে। সহজ কথায় দুটি ভগ্নাংশ পরস্পর সমান অথবা বড় অথবা ছোট হবে। একটা ভগ্নাংশ সমান হতে পারে, একটা ভগ্নাংশ বড় হতে পারে, অথবা একটা ভগ্নাংশ ছোট হতে পারে। মনে মনে সমান ধারে আর আরেক গুণ করে দেখবে না, মনে মনে সমান ধরে, মনে মনে সমান ধরে আর আরেক গুণ করবেন, সমান না তারপরে সমান ধরবেন। তারপরে যেটা লব বড় হবে সেই দিকটা বড় হবে, লবের দিকটা। এখানে দেখেন 5/8 আর 6/7, এটা কি সমান? না, আমি মনে মনে সমান ধরে নিয়েছি। এখানে দেখেন 5 আর 7 গুণ দিলে 5 আর 7 গুণন 6 আর 8 গুণ দেবেন 35 আর 48। এখানে 6/7 মানে দ্বিতীয় ভগ্নাংশটি বড়, কারণ এই ভগ্নাংশের লব হচ্ছে 6 যুক্ত, মানে লব যুক্ত অংশ বড় হয়েছে। এটা এখানে এগুলি আপনারা ট্রাই করবেন, নিজেরাই চাইবেন। 9 12 এখানে দেখেন 9 মানে এখানে কথা 8 হয়, এখানে এটা গুণ দিলে 8 11, 8 11 88 হয়। লবের দিকটা বড় হবে, লবের দিকটা বড় হয়। বারবার বলছি লবের দিকের গুণফলটা বড় হবে, ভগ্নাংশের যোগ্য। এগুলি আপনাদের সমস্যা, এগুলি দিলে হা করে তাকায় থাকেন যে এখানে কি করতে হবে, এখানে আর কি করতে হবে পারেন না। সহজ কথা বুঝলেন, চিহ্নের যেখানে যোগ থাকবে যোগ করুন, বিয়োগ থাকলে বিয়োগ করুন, ভাগ থাকলে ভাগ করুন, এতে কনফিডেন্স করবেন। এখানে সমস্যাটাকে বেঁধে যাবে কি বিষয়, যোগ থাকলে যোগ করুন, বিয়োগ থাকলে বিয়োগ করুন, কিন্তু নিয়মগুলো অ্যাপ্লাই করবেন ধীরে ধীরে করবেন। আর এখানে যে বাইরে এখানে সমস্যা হয়। দেখেন ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার সময় প্রথমে হরগুলো লসাগু করে দাগের নিচে হর আকারে লিখবেন, দাগের নিচে দাগ দিচ্ছি বুঝছেন, দাগের নিচে হর আকারে লিখবেন। তারপর একই হরকে আলাদা আলাদা ভগ্নাংশে ভাগ দেবেন, মানে তারপর এই হর মানে ভগ্নাংশ লসাগু, এই হর কি আলাদা আলাদা ভগ্নাংশে ভাগ করে ভাগফল যুক্ত ভগ্নাংশের লবের সাথে গুণ করে যোগ বা চিহ্ন যা আছে হুবহু রেখে লব আকারে দাগের উপরে বসান, লব আকারে দাগের উপরে বসান। দেখেন নির্দিষ্ট অঙ্ক করতে পারেন, তারপরে চেষ্টা করেন। 5/4 8 আর 7 লসাগু 56 হয়, এই 56কে আবার 8 দিয়ে ভাগ করেছি, আবার 7 হয়েছে, 7 লবের সাথে গুণ দিয়েছি। এগুলো একটু দেখে নেবেন নিজেরা। তারপর আমি বলছি দেখেন যোগ যোগ হুবহু রাখছে, তারপর এখানে 7 দেওয়ার 8কে ভাগ 56 ভাগ করেছে 8 হয়, এবার এই লব 6 সাথে গুণ দিয়েছে, আর সাথে 35, 6 48 পাঁচ হিসাব করে যোগ করে একই জায়গায় 35 আর 48 একই জাতীয় চিহ্ন না, একই জাতীয় চিহ্ন যোগ হয়। তা বড়টাকে যে ছিল সেই চিহ্ন, এই যে যোগের সময় আমরা চিহ্ন কিন্তু হিসাব করি না, অটোমেটিক 83 লিখে দিচ্ছি, না না অটোমেটিক কোনো ছিল হয়নি, এখানে যোগ চিহ্ন দিতে হয় না, যার কারণে মনে করছে মনে হয় এরকম। কিন্তু একটা মাইনাস চিহ্ন থেকে গেলে কাহিনীটা বেঁধে যেত। তারপরে দেখেন ভগ্নাংশের গুণফল করবেন, লবের গুণফল করবেন, হরের গুণফল করবেন, লবগুলি গুণ করে দেবেন, হরগুলি গুণ করবেন। ভগ্নাংশের ভাগফল কত, কত ভগ্নাংশ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ গুণ করবেন, বিপরীত ভগ্নাংশ উল্টে দেবেন। 5 এখানে ভাগটা, এগুলি আসলে এগুলি অঙ্ক করার সময় এইগুলি ব্যবহার করা হয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম ব্যবহার আসে, ভগ্নাংশগুলো আসে, কিন্তু আমার মনে করতেছে ভগ্নাংশ আমাদের ঠিক আছে, সিম্পল জিনিস ঠিক আছে, আসলে সিম্পল জিনিসেই তো সমস্যা, নিজেরা করতে পারে না, আমরা সিম্পল জিনিসগুলোই করতে পারি না। এগুলি মনোযোগ সহকারে পড়বেন যে ভগ্নাংশে ভাগ হয়ে গেছে, একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে ভাগ দেওয়া, দ্বিতীয়টা উল্টাই দিবেন, গুণ দিয়ে উল্টাই দিবেন, উল্টা দিবেন, লব হর বানাবেন, হরকে লব বানাবেন, বিপরীত ভগ্নাংশ করে গুণ দিয়ে দিবেন। ওকে, ভগ্নাংশের লব লব লসাগু, ভগ্নাংশের লসাগু, লসাগু হলে লবের, আরে এখানে দেখেন উপরে লব দিবেন, উপরে হর দিবেন, সেটা একদম সহজ। উপরে লব দিবেন, লব তো উপরেই থাকে, অত নিচেই থাকে, লব উপরেই থাকে। এখানে এই ভগ্নাংশের লসাগুটা বুঝতে পারবেন কিভাবে, লসাগুর সাথে লসাগু দিবেন, লসাগু থাকলে উপরে লসাগু দিবেন, আর গসাগু থাকলে উপরে গসাগু দিবেন। আর লব আর হর তো যেখানকারটা সেখানে বসা, লব উপরে থাকে উপরে, হর নিচে থাকে নিচে দিবেন, লব উপরে থাকে উপরে, হর নিচে থাকে
নিচে দিবেন। তাহলে এখানে লসাগু থাকলে উপরে লসাগু দিবেন, এখানে লসাগু কিন্তু উপরেই আছে দেখেন, এই লসাগু উপরে থাকা মানে কি নিচে মনে মনে ওয়ান আছে, হ্যাঁ যে কোনো কিছু থাকলেই কিন্তু নিচে হর থাকে, যে কোনো কিছু পৃথিবীর সব কিছুই লব আকারেই থাকে। লসাগু আছে, লসাগু তো লব, তাহলে লবে দিবেন, আর হর উল্টা দিবেন। ওকে, গসাগু থাকলে গসাগু উপরে দিবেন, লসাগু নিচে দিবেন, লসাগু থাকলে লসাগু উপরে দিবেন, গসাগু আর হর হর দিবেন কি লট দিবেন, সেটা তো হরের যেমন হর দিবেন, লটে লট। সরলে তুমি বোর্ড ম্যাথে ছোটবেলায় শিখছেন, ব্র্যাকেট অফ মানে অফ, তারপর ডিভিশন, মাল্টিপল, এডিশন, সাবট্রাকশন, এগুলি ছোটবেলায় শিখে আসছেন, এগুলি ব্যবহার করলেই হয়ে যাবে। এগুলি দেখেন অনুপাত, অনুপাত এক জাতীয় ভগ্নাংশ, একটা রাশির সাথে একটা রাশি তুলনা করা অনুপাত। অনুপাত এক ধরনের ভগ্নাংশ। অনুপাতের পূর্বপদ সমান লেখা থাকে পূর্ব রাশি আর উত্তর রাশি, সেটা হচ্ছে লব বাই হর, আর সেটা একটা ভগ্নাংশ। অনুপাতের কোনো একক নাই, কারণ অনুপাতে একই জাতীয় রাশি হয়, তাই কোনো একক থাকে না। উপরেও একই জাতীয়, নিচে একই জাতীয়, তার কাটাকাটি। সমতুল অনুপাত, সমতুল অনুপাত, সমানুপাত, সমতুল ভগ্নাংশ একই কথা, একই রকম। ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণটা ভাগ করলে পাওয়া যাবে। ওকে, এটা এটা গুরুত্বপূর্ণ। সমানুপাতিক, সমানুপাতিক এটা গুরুত্বপূর্ণ। সমানুপাতিক, ক্রমিক সমানুপাত, এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আর এখানে ধারাবাহিক অনুপাতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষাগুলোতে এগুলি দেখা যায়, বুঝছেন? এটা এগুলি আসে, এখানে এগুলি দেখা যায়। কি সমানুপাতিক, কি সমানুপাতিক, কি ক্রমিক অনুপাত কাকে হয়, আবার ধারাবাহিক অনুপাত কাকে বলে। চারটি একই জাতীয় রাশি হলে তাকে সমানুপাত বলে। একই জাতীয় রাশি H2 আসলে অনুপাত, H2 বলি, যেহেতু সবাই বলি আমরা H2 বলি, আসলে এটা অনুপাত, A অনুপাত D, C অনুপাত D, তারপর আমরা বলি H2B, C2D, এগুলো আমরা বলি অবস্থা, যে আমরা এইভাবে বলছি। ক্রমিক অনুপাত, তিনটি অনুপাত যদি এমন হয় যে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত সমান দ্বিতীয় অনুপাত তৃতীয়, ওই তিনটি রাশিকে ক্রমিক সমানুপাত বলে। তাহলে দ্বিতীয় রাশি বা মধ্য রাশি স্কয়ার প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, দেখেন A অনুপাত B মানে H2B, B অনুপাত C মানে কত, B অনুপাত C হলে A বাই B, B বাই C বা B স্কয়ার ইকুয়াল AC। ধারাবাহিক অনুপাত, যে অনুপাতের যে অনুপাত, এখানে দেখেন যে অনুপাত, সরি এখানে যে অনুপাত, যে অনুপাতের প্রত্যেকটা রাশি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে তাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, 5, 7, 12, ছোট থেকে বড় 20, 13, 10, বড় থেকে ছোট। ধারাবাহিক অনুপাত বানানো, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে বানানোর জন্য প্রথম অনুপাতের প্রথমটি দিয়ে প্রথম অনুপাতের প্রথমটি দিয়ে দ্বিতীয় অনুপাতের দুটিকেই গুণ করবে, তারপর দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়, প্রথম অনুপাতের প্রথমটাতে সবার সাথে গুণ করে আসবে, তারপর দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়টা দিয়ে প্রথম অনুপাতের সবগুলোকে গুণ করবে। এ দেখেন 5:7 ও 8:9, মানে 5/7, 8/9। এখন প্রথম অনুপাতের প্রথমটা মানে 5, এখানে প্রথম অনুপাতে 5 রয়েছে, প্রথম অনুপাতে 5 রয়েছে, এই 5 দিয়ে দ্বিতীয় অনুপাত সবার সাথে গুণ করে দেন। 5 8টা, এখানে দ্বিতীয় অনুপাত সবার সাথে গুণ দিয়েছি, দেখেন 8 আর 9 কে গুণ করেছে। দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়টা 9, 9 দিয়ে প্রথম অনুপাতে সবগুলোকে গুণ করেছে, দেখেন প্রথম অনুপাতে গুণ করেছে 40, 45, 45, 63। ধারাবাহিক অনুপাত হয়ে গেলে কত, 40, 45, 63, অর্থাৎ 63, 45, 40 টা উৎপন্ন করে রাশি সরল অনুপাত। যে অনুপাতে দুইটি রাশি থাকে তাকে বলা হয় সমানুপাত। একটা রাশি দুটো রাশি, ওকে। মিশ্র অনুপাত, পূর্ব রাশিগুলোর গুণফল উত্তর রাশিগুলোর গুণফল দেবা। এখানে দুইটা অনুপাত রয়েছে, দুইটা অনুপাতের পূর্ব রাশি প্রথমটার সাথে প্রথমটা গুণ দিবেন, দুইটার সাথে দুইটা গুণবো, যা আসবে প্রথমটার সাথে প্রথমটা দিবেন, এটা গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা। লঘু অনুপাত, লঘু অনুপাতটা হচ্ছে পূর্ব রাশি ছোট হবে আর উত্তর রাশি দ্বিতীয়টা বড় হবে, আর গরু অনুপাত কি পূর্ব রাশি বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে। একক অনুপাত, যে অনুপাতের পূর্ব রাশি সমান উত্তর রাশি, দুইটা যে অনুপাতের দুইটা রাশি সমান থাকে, যেরকম 5, 5, 5 কেটে গেলে 1 হয়, 1 ক কেটে গেলে 1 হয়, মানে যার অনুপাত মানে 1। বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত, পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি ধরা, লবকে হর, হরকে লব বলা, ওকে। শতকরা, শতকরা শব্দের অর্থ প্রতি 100-তে কত ভাগ তার ধারণ,
শতকরা যে কোনো সংখ্যাকে 100/100 দিয়ে গুণ দিবেন। তো যে কোনো সংখ্যা করলে 100%, এখানে পার্সেন্ট মানে 100/100। শতকরা এক জাতীয় ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। অনুপাত এগুলি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলিই পরীক্ষায় আসে। আর এখানে যেমন করে পরীক্ষা নেই তো এগুলির ভিতর থেকে আসি নেই, যেমন পরীক্ষা দিতে এখনো হয়নি। ভগ্নাংশ, অনুপাত, শতকরা এদের সম্পর্ক। ভগ্নাংশ অনুপাতের সম্পর্ক। অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি, লব হর ভগ্নাংশ। এখানে পূর্ব রাশি লব, উত্তর রাশি হর। প্রকৃত ভগ্নাংশকেই বলা হয় গুরু অনুপাত, পূর্ব রাশি লব রাশি এগুলো মনোযোগ সঙ্গে দেখছেন। ওকে, প্রকৃত ভগ্নাংশ এখানে জাস্ট একটা তুলনা করছে। হ্যাঁ, ভগ্নাংশ শতকরার সম্পর্ক। যে কোনো ভগ্নাংশ বা অনুপাতকে শতকরা প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ, 100%, 100 দ্বারা না, 100% দ্বারা গুণ করবে। এখানে এত শতকরা ভগ্নাংশ 100 হবে, দেখতে হবে। আর আমরা তৃতীয় নাম্বারটা অনেকক্ষণ ধরে করছি ক্লাসটা। এখন সমাধান অঙ্ক। সমাধান অঙ্ক এমন একটি পদ্ধতি যেখানে অঙ্কের যাবতীয় নিয়মকানুন ব্যবহার করা হয়। পৃথিবীতে সমাধান অঙ্কই একটা অঙ্ক যেখানে সব ধরনের রুলস ব্যবহার করা হয়। যত নিয়ম রয়েছে অঙ্কের সবকিছু সমাধানে ব্যবহার করা হয়ে থাকে। সমীকরণ চলক বিশিষ্ট দুইটি রাশির মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে তাকে সমীকরণ বলা হয়। চলক বিশিষ্ট দুইটি রাশির মাঝখানে, ওকে, রাশি কি একাধিক পদ যোগ বিয়োগ দ্বারা যুক্ত থাকে তাকে রাশি বলা হয়। আর লব 1 গুণন হর 2, লব 2 গুণন হর 2, হর 1, লব 1 হর 2, লব 1, লব 1 হর 2, তারপরে কত লব 2 হর 1 আর ওকে, ব্যস্ত করো। হরকে লব বানানো, লব হর বানানো, লবকে হর বানাইছি, হরকে লব বানাইছি। একান্তর করণ, এই চারটা একটু দেখে নিচ্ছেন। একান্তর করণ, একান্তর করণ কি প্রথম লব দ্বিতীয় লব, প্রথম হর দ্বিতীয় হর, প্রথম লব দ্বিতীয় লব। প্রথম লবটাকে লবটা ঠিক রাখবেন, দ্বিতীয়টা লবটা নিয়ে চলে আসবেন। আর প্রথম হরটা ঠিক, দ্বিতীয় হরটা ঠিক রাখবেন, প্রথম হরটা নিয়ে চলে আসবেন। এখানে a/b ছিল, c/d ছিল। এখানে দেখেন উল্টা অল্টারনেটিভ, এখানকার এখানে আমরা কি করব, বি ছিল হর, বি বানাই দিছি লব, সি ছিল লব, সি বানাই দিছি হরে। তার নাম একান্তর করণ। যোজন মানে লব যোগ হর বাই হর, লব যোগ হর হর, ঠিক আছে। বিয়োজন মানে লব মাইনাস হর। যোজন বিয়োজন মানে কি লবের সাথে হর যোগ করবেন একবার, লবের সাথে হর একবার মাইনাস করবেন। লবের সাথে হর, এখানে কনফিউজ লাগে, যোজন বিয়োজন কি বিয়োজন তোমরা যদি এরকম থাকে তাহলে এরকম লেখা যায়। মূলত শিক্ষার্থী বন্ধুরা দেখলেন, এতক্ষণ ধরে ক্লাস করলাম যে আসলে আমাদের সমস্যা কোথায় হয়। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের সমস্যা এখানে হয়। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সমস্যা আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আশা করছি যে আর কখনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি আপনারা থাকেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আগামী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।